সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তোমরা জানো যে দীর্ঘদিন ধরে অনলাইন ক্লাস চলছে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমি মোহাম্মদ ইমরান হোসেন, সহকারী শিক্ষক মীর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়, ডামুড্ডা, শরীয়তপুর, অনলাইন ক্লাসের পক্ষ থেকে আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এর চতুর্থ অধ্যায় স্প্রেডশিটের ব্যবহার। চতুর্থ অধ্যায় আছে স্প্রেডশিটের ব্যবহার। তো এই অধ্যায়ের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকে তোমাদের সাথে। নিশ্চয়ই আশা করছি তোমরা আমার সাথেই থাকছো। তো প্রথমে আমরা যেটা প্রশ্ন সেট করে দেই, যে একটি প্রশ্ন হচ্ছে মাইক্রোসফট এক্সেল 2007 উইন্ডোজ এর পরিচিতি বর্ণনা করো। তাহলে কি এক্সেল 2007 এর পরিচিতি বর্ণনা করো, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 2 নম্বরে, যে স্প্রেডশিট ব্যবহারের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা দেখো, সংক্ষেপে লেখো। তো স্প্রেডশিট ব্যবহারের প্রয়োজনীয়তা সংক্ষেপে লিখতে হবে। এই দুইটা প্রশ্ন তোমাদের জন্য সাজেশন আকারে দেওয়া হলো। তোমরা বাসায় বসে এই উত্তর দুটি প্রশ্নের উত্তর তোমরা দেখে নিবে। তো এই অধ্যায় সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো। যেমন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা ছক করা আছে। এই ছকটি অ্যাকচুয়ালি স্প্রেডশিট নামে পরিচিত। আমরা প্রথমে যদি জানতে চাই যে স্প্রেডশিট কি, আসলে স্প্রেডশিট হচ্ছে একটি ছড়ানো পাতা যেখানে হিসাব নিকেশ করা হয়। তো এখানে আমরা দেখব যে প্রথমে একটা পাতা দিলে এখানে, সে পাতা এখানে হচ্ছে কলাম, এই যে এগুলা এ বি সি ডি ই। এই যে এ বি সি ডি ই সম্মিলিত যেগুলো আছে, এগুলাকে আমরা কি বলবো? কলাম। এগুলা কি? কলাম। এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম এবং ই কলাম। তাহলে এগুলা কলাম। এরকম ভাবে এই এক্সেল এর ভিতরে কলামের সংখ্যা আছে, এরকম কলামের সংখ্যা আছে 16,384টি। তাহলে আমরা জানলাম যে এ বি সি ডি ই দ্বারা অ্যাকচুয়ালি কলাম বোঝায়, আর এই কলামের সংখ্যা হচ্ছে 16,384টি। এবং পাশাপাশি যদি আমরা দেখি যে এই এগুলো রো, 1 2 3 4 5 6 7 8 9 10 এক্সেট্রা আরো অনেক থাকে। তো এইগুলাকে বলা হয় আসলে রো বা সারি। তো রো বা সারি হচ্ছে সংখ্যা, এর সংখ্যাটা দাঁড়াবে হলো 10,48,576টি। আমি আবার বলছি যে এই মানে একটা শীটে বা এক্সেল প্রোগ্রামে, মাইক্রোসফট এক্সেলে সারি, দেখুন রো বা সারি সংখ্যা হচ্ছে 10,48,576টি। এরপরে থাকে যেমন প্রত্যেকটা যে আলাদা আলাদা ঘর থাকে, এটা বলা হয় সেল। এই সেলের সংখ্যা হচ্ছে আরো অনেক বেশি, অর্থাৎ কোটি কোটি। তো
এখানে এই এক একটা সেলে প্রায় 32,767টি অক্ষর টাইপ করা যায় এক একটা সেলের ভিতরে, অ্যাক্টিভ সেল। আর আমরা যখন জানি যে এরকম মোটা হয়ে আসবে তখন এটা কি অ্যাক্টিভ সেল, এটাকে অ্যাক্টিভ সেল বলে। এটা একটা হলো সেল, বাট যখন আমরা এই মোটা দেখতে পাবো তখন এটা হবে অ্যাক্টিভ সেল, লেখার যোগ্য হবে। তখন এই সেলে কিছু লেখার যোগ্যতা হবে। এছাড়াও এরকম একটা শীট, এরকম কয়েকটা শীট মিলে একটা ওয়ার্ক বুক তৈরি হয়, প্রায় 16টি শীট সমন্বয়ে, 16টি ওয়ার্কশিটের সমন্বয়ে, মানে কাজের পাতা, ওয়ার্কশিট হতো কাজের পাতা, এক পাতা এরকম 16 পাতা হইতে পারে, এরকম 16 পাতা, হ্যাঁ 16 পাতা মিলে হবে একটি ওয়ার্ক বুক। তো এই সব এই সেলের এগুলা কি অঙ্ক, তখন ফর্মুলা বার দিয়ে ফর্মুলার মাধ্যমে আমরা অঙ্ক করব। এখান থেকে হিসাব নিকাশের রেজাল্ট শিট যে কোনো কিছু এটা দিয়ে তৈরি করা যায়। তো এই অধ্যায় থেকে আমরা তো জানলাম, আরো জানবো 10টি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দাও, সেটা হবে অপশন ছাড়া। আমরা এখন যেই ভাবে আগাবো সেটা হচ্ছে যে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর শিখবো, তবে সেটা অপশন ছাড়া শিখবো। যেমন প্রশ্ন হতে পারে বহু নির্বাচনী প্রশ্ন, এগুলা এক কথা উত্তর, সর্বপ্রথম স্প্রেডশিট সফটওয়্যার কোনটা? প্রথম স্প্রেডশিট সফটওয়্যার বা সর্বপ্রথম স্প্রেডশিট সফটওয়্যার কোনটি? তো তোমরা উত্তর লিখবে এরকম যে বিসি ক্যালক। কি বিসি ক্যালক? 2 নম্বর প্রশ্ন, কোনটিতে মাইক্রোসফট এক্সেলের কমান্ডগুলো গুচ্ছ আকারে থাকে? আমি আবার বলছি, কোনটিতে মাইক্রোসফট এক্সেলের কমান্ডগুলো গুচ্ছ আকারে থাকে? তো রিবনে কি করে, রিবনের ভিতরে সব নামগুলো গুচ্ছ আকারে থাকে। তারপর 3 নম্বর প্রশ্ন, ই নং কলাম ও 10 নং সারির সেল ঠিকানা কোনটি হবে? অথবা আমি যদি এখানে 10 না দিয়ে 8 দিই, 8 ই নং কলামে 8 নং সারির সেল ঠিকানা কোনটা? তাহলে এখানে E8, এই যেটা, তাহলে ই আর 8 হচ্ছে এইটা। তার মানে এই ঘরটার বলা হয় এবারের ঠিকানা কি E8, এবারের ঠিকানা E8। 5 নম্বর প্রশ্ন, মাইক্রোসফট এক্সেলে ABC দিয়ে কি নির্দেশ করে বা কি বোঝায়? ABC দিয়ে কি বোঝায়? আগে আমরা কিন্তু বলেছি একবার যে ABCDE এগুলা কিন্তু কলাম, এগুলা কি নির্দেশ করে বা কি বোঝায়? কলাম, এগুলা কি নির্দেশ করে বলো? এগুলা কি নির্দেশ করে? কলাম। তো 5 নম্বর প্রশ্ন হচ্ছে, ওয়ার্কশিটে A1 B2 C3 D3 এই যোগ করার সূত্র কোনটি? আমরা জানি যে ওয়ার্কশিটে বা এক্সেলে 2 ভাবে কিন্তু যোগ করা যায়, একটা হলো কি অটো, একটা ম্যানুয়ালি। তো ম্যানুয়ালি হচ্ছে যে সমান A1 প্লাস B2 প্লাস C3 প্লাস D3, এভাবে একটা কিন্তু যোগ করা যায়।
তাহলে 6 নম্বর প্রশ্ন হচ্ছে মাইক্রোসফট এক্সেলে 1 2 3 1 2 3 4 1 2 3 ডট ডট দ্বারা কি নির্দেশ করবে, এটা কি বোঝাতে হবে? তাহলে তো আমরা এখানে আগেই শিখেছি যে 1 2 3 4 এগুলা কি রো বা সারি, এগুলা রো বা সারি। 1 2 3 4 5 6 7 8 এগুলা কি রো, রো হচ্ছে সারি, রো বা সারি। তারপরে 7 নম্বর প্রশ্ন, নতুন ওয়ার্কশিট খোলার কিবোর্ড কমান্ড কোনটা? কিবোর্ড কমান্ড কোনটি বা কি? তো সেটা হচ্ছে কন্ট্রোল এন। কন্ট্রোল এন, কন্ট্রোল এন মানে কি? তাহলে কি নতুন ওয়ার্কশিট খোলার কিবোর্ড কমান্ড এটা। তারপরে প্রশ্ন হচ্ছে 8 নাম্বার, এক্সেলে কয়ভাবে যোগ করা যায়? আমি একটু আগেই কিন্তু বলেছি যে এক্সেল প্রোগ্রামে দুই ভাবে কিন্তু যোগ করা যায়, দুই ভাবে যোগ করা যায়। তাহলে উত্তর হবে কি দুই ভাবে। কয়ভাবে যোগ করা যায়? দুই ভাবে। 9 নম্বর প্রশ্ন, কোনটি চিত্রভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রাম? কোনটি চিত্রভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রাম? তো চিত্রভিত্তিক হচ্ছে এক্সেল, অর্থাৎ এক্সেলে বিভিন্ন গ্রাফ, চার্ট, চিত্র মাধ্যমে প্রকাশ করা যায় তথ্যগুলোকে। এই জন্য চিত্রভিত্তিক যে স্প্রেডশিট হচ্ছে আসলে এক্সেল। প্রশ্ন 10, কিছু সেলের সমষ্টিকে একত্রে কি বলে? যে এই মনে করো এই পুরা এই যে সেল, এই সমন্বয়, এগুলো কি বলবো? অর্থাৎ এখানে আমরা কাজ করতাম, তাহলে এটাকে একত্রে এটাকে বলা হবে সেল রেঞ্জ। সেল রেঞ্জ যতটুকু নিয়ে, অর্থাৎ যতটুকু যেই কয়টা সেল নিয়ে একত্রে কাজ করা হবে সেটা হচ্ছে সেল রেঞ্জ। তো এভাবে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে সবসময় যে অপশন ছাড়া, অর্থাৎ অপশন ছাড়া যদি উত্তর দিতে পারি তাহলে তোমাদের জন্য সেটা বেটার। কারণ অপশন দিলে তো দিলই, তাহলে তো ভালো, তবে অপশন ছাড়াও পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্যই তোমাদেরকে অপশন ছাড়াই শিখতে হবে। তো আশা করছি বুঝতে পারছো তোমরা। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ ইমরান হোসেন। আসসালামু আলাইকুম।